হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 9 এর লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার নাম্বার 1, সেটা হচ্ছে জীবন ও তার বৈচিত্র্য, সেটা আমরা পড়ছিলাম। লাস্ট ক্লাসে আমরা ওই যে হুইটেকার যে জীবজগৎকে 5টি রাজ্যে মানে ভাগ করেছিল, মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি বা ছত্রাক, তারপরে হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ রাজ্য এবং হচ্ছে প্রাণী রাজ্য। তার মধ্যে থেকে প্রাণী রাজ্যের যে ভাগগুলো ছিল, প্রাণী রাজ্যের মধ্যে সপুষ্পক, অপুষ্পক, অপুষ্পকের মধ্যে দেখেছিলাম শৈবাল, মস, ফার্ন, এবং সপুষ্পকের মধ্যে ব্যক্তবীজী, গুপ্তবীজির আবার ভাগ পড়েছিলাম একবীজপত্রী, দ্বিবীজপত্রী। এগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে আলোচনা করে নিয়েছিলাম। আজকে আমরা যেহেতু বলেছিলাম যে প্রাণী রাজ্যের ক্লাসিফিকেশন যেটা রয়েছে, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম, সেটা আমরা আলোচনা করবো। তাহলে চলো, এই রাজ্যের মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করে নেব। প্রথমেই দেখবো আমরা, সেটা হচ্ছে যে সমগ্র আমরা যদি প্রাণী রাজ্যের কথা বলি, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করি। এক হচ্ছে অকর্ডাটা বা নন কর্ডাটা বলা হয়, নন কর্ডাটা বা অকর্ডাটা, এক এক বই এক রকম নাম থাকে। আর একটা ভাগ হচ্ছে কর্ডাটা। তাহলে প্রথম আমরা প্রাণী রাজ্যকে দুটো গোষ্ঠীতে ভাগ করব। এক হচ্ছে কর্ডাটা, আর একটা হচ্ছে অকর্ডাটা বা নন কর্ডাটা। ওকে, আমরা ক্লাস শুরু করার আগে আমরা ভেতরে যাব, আমরা বিভিন্ন পর্বগুলো প্রাণী রাজ্যের পড়বো। তবে কিছু কিছু টার্ম আমরা যদি জেনে রাখি, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। যেমন একটা টার্ম মনে রাখো, নোটোকর্ড। নোটোকর্ড কি? এটা একটা দণ্ডাকার গঠন, একদম নলের মতো, যা কর্ডাটা প্রাণীদের দেহে থাকে। এবং নোটোকর্ড আমাদের ক্ষেত্রে, মানুষ বা অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে, স্তন্যপায়ী প্রাণী কেন বলছি, আরও যে কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে সেটা মেরুদণ্ডে কনভার্ট হয়, তাই না? তাহলে নোটোকর্ড থাকে পৃষ্ঠদেশে। এরপর দেখো প্রোটোকর্ডাটা। প্রোটোকর্ডাটা মানে কর্ডাটা পর্বে যেসব প্রাণীর নোটোকর্ড মেরুদণ্ডে রূপান্তরিত হয় না, তাদের প্রোটোকর্ডাটা বলে। মানে ওদের কর্ডাটাই থেকে যায়, সেটা আর পরে মেরুদণ্ডে পরিণত হয় না। যেমন হচ্ছে অ্যাসিডিয়ার ক্ষেত্রে, এটা প্রোটোকর্ডাটা বলবো আমরা। কেমন? মানে এদের কর্ডাটা থাকে এবং সারা জীবন কর্ডাটাই থেকে যায়, সেটা কখনোই মেরুদণ্ডে কনভার্ট হয় না। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা মেরুদণ্ড মানে কর্ডাটাটা মানে সেটা মেরুদণ্ড, নোটোকর্ডটা মানে মেরুদণ্ডে পরিণত হয়েছে। ওকে, একটা তথ্য মনে রাখবে, আমাদের অনেক সময় এই প্রশ্নটা আসে এবং এই প্রশ্নটা সত্যি ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সব মেরুদণ্ডীকে আমরা কর্ডাটা বলি, কিন্তু সব কর্ডাটাকে আমরা মেরুদণ্ডী বলতে পারবো না। কর্ডাটা মানে কি? কর্ডাটা মানে হচ্ছে যে যাদের শরীরে তাদের জীবনের কোনো না কোনো সময় হয়তো ভ্রূণ দশাতে, একদম ভ্রূণ অবস্থায় যখন ছিল সেই জীবটা, তখন হয়তো নোটোকর্ড ছিল, বা পরবর্তীকালে নোটোকর্ড এসছিল, বা সারা জীবন আজীবন ধরে তাদের শরীরে নোটোকর্ড ছিল। তাদেরকে আমরা কি বলবো? কর্ডাটা। কর্ডাটা মানে তার জীবনে একটা মানে 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 10 বছর হতে পারে, যাই হোক নির্দিষ্ট সময়ের জন্য অবশ্যই নোটোকর্ড ছিল, প্রেজেন্ট ছিল, কোনো না কোনো সময় ছিল নোটোকর্ড। সারা জীবনব্যাপী থাকতে পারে, সারা জীবন ধরে নোটোকর্ড থাকতে পারে। মেন হচ্ছে নোটোকর্ড একটা লাইফের একটা স্টেজে থাকতে হবে, তাদের আমরা কি বলবো? কর্ডাটা। তাহলে যে সমস্ত প্রাণীর শরীরে ভ্রূণ অবস্থায় বা জীবনের কোনো না কোনো দশায় বা সারা জীবন ধরে নোটোকর্ড প্রেজেন্ট থাকে, উপস্থিত থাকে, নোটোকর্ড থাকে, তাদের আমরা বলবো কর্ডাটা। এবার কিছু কিছু কর্ডাটার মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু কিছু প্রাণী রয়েছে যাদের আবার ওই কর্ডাটাটা কিসে পরিণত হয়েছে, মানে নোটোকর্ডটা কিসে পরিণত হয়েছে? মেরুদণ্ডে পরিণত হয়ে যায়, মেরুদণ্ডে পরিণত হয়ে যায়। তখন সেই কর্ডাটাগুলোকে আমরা কি বলবো? মেরুদণ্ডী প্রাণী। এবার 10টা কর্ডাটা আছে, ধরো 10টা কর্ডাটা, 10টা কর্ডাটার মধ্যে 8টা কর্ডাটার নোটোকর্ডই থেকে গেল, তাহলে শুধু কর্ডাটা। কিন্তু বাকি দুটো কর্ডাটার নোটোকর্ডটা কি হলো? মেরুদণ্ডে পরিণত হয়ে গেল। তাহলে ওই 10টার মধ্যে দুটো যাদের নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়ে গেল, তাদেরকে আমরা মেরুদণ্ডী বলতে পারবো। কিন্তু সব কর্ডাটা কি, মানে সব কর্ডাটাগুলো কি আমি কি মেরুদণ্ডী বলতে পারছি? পারছি না। কেন পারছি না? তার কারণ সবার নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় না। শুধু যাদের নোটোকর্ড মেরুদণ্ডে পরিণত হয় তারাই মেরুদণ্ডী। তাহলে 10টার মধ্যে দুটোর কর্ডাটা, মানে দুটো কর্ডাটার নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়েছে, ওই নলের মতো অংশটা মেরুদণ্ডে পরিণত হয়েছে, তার জন্য ওই দুটোকেই শুধু মেরুদণ্ডী বলছি। তাহলে সব কর্ডাটাকে আমি মেরুদণ্ডী বলতে পারবো না। কিন্তু সব মেরুদণ্ডী মানে তাদের একটা সময় তো নোটোকর্ড ছিল, তাহলে সব মেরুদণ্ডী নোটোকর্ড। মানে এরকম একটা জিনিস যে সব মানুষকে আমরা কিন্তু ডাক্তার বলতে পারবো না। বলতে পারবো কি? বলতে পারবো না। যেমন সব কর্ডাটাকে আমরা মেরুদণ্ডী বলতে পারছি না। কর্ডাটার মধ্যে যাদের নোটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয় তাদেরকেই মেরুদণ্ডী বলবো। সেরকম সব মানুষকে আমরা ডাক্তার বলতে পারবো না। সব যাদের মধ্যে যারা ওই এমবিবিএস পাস করে ডাক্তারি কোর্স করার পর ডাক্তার হবে, তাদেরকে শুধুমাত্র ডাক্তার বলতে পারবো। কিন্তু সব ডাক্তারকে মানুষ বলতে পারবো। একই রকমভাবে সব মেরুদণ্ডীকে আমরা কর্ডাটা বলতে পারবো। তাহলে সব ডাক্তারই মানুষ, কিন্তু সব মানুষ ডাক্তার নয়। একই রকমভাবে সব কর্ডাটা কে আমরা মেরুদণ্ডী বলতে পারছি না, তাই না? মানে সব মেরুদণ্ডী হচ্ছে সব মেরুদণ্ডী হচ্ছে কর্ডাটা, কিন্তু সব কর্ডাটা মেরুদণ্ডী নয়। এই জিনিসটা মনে রাখবে। এবার যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের ভাগ। প্রথমে আমরা অকর্ডাটার ভাগ দেখব। অকর্ডাটার মধ্যে আমাদের 10টা পর্ব রয়েছে। 10টা পর্ব তোমাদের বইয়ের মধ্যে দেখবে, যে কোনো টেক্সট বুক খুলেই তোমরা পেয়ে যাবে। পরিফেরা,
টিনোফোরা, নিডারিয়া, নিমাটোডা, আর্থ্রোপোডা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যানিলিডা, ইকানোডার্মাটা, হেমিকর্ডাটা, মোলাস্কা, এরকমভাবে কিন্তু 10টা ভাগ রয়েছে। এই 10টা ভাগ নামগুলো এমনিতেই পড়তে পড়তে কিন্তু মুখস্থ হয়ে যাবে। আলাদা করে যে 10টা কর্ডাটা, এই অকর্ডাটা 10টা ভাগ বলো, এরকম প্রশ্ন আসে না। আমাদের কি প্রশ্ন আসে এখান থেকে? আমরা যেরকম প্রত্যেকটা ক্লাস আলোচনা করি যে আমাদের কী কী প্রশ্ন আসে, এই জায়গা থেকে বেশিরভাগ ভালো ভালো স্কুলে যে প্রশ্নগুলো আসে, ভেতর থেকে 2 মার্কসের আলাদা কোশ্চেন আসে, সেগুলো ক্লাস চলাকালীন বলবো। এমনি প্রশ্ন আসে যে কোনো একটা পর্ব উল্লেখ করে দিল, হয়তো পরিফেরা পর্ব, নিয়ে বলবে পরিফেরা পর্বের 3টি বৈশিষ্ট্য ও 2টি উদাহরণ লেখো, এরকমভাবে কিন্তু প্রশ্ন আসবে। এটা তো আমি পড়ানোর জন্য পিডিএফটা দিচ্ছি, কিন্তু যারা আমাদের পেড গ্রুপে রয়েছে তারা একদম কোশ্চেন আনসার একদম 2 মার্কসের আলাদা করে, যত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার হয় ফার্স্ট সামেটিভের জন্য, এরপরে 5 মার্কসের কোশ্চেন, 1 নম্বরের যেরকম ধরনের প্রশ্ন এমসিকিউ, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন যা যা থাকে সবগুলো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার পিডিএফ এর আকারে তোমরা কিন্তু পেয়ে যাবে যারা পেড গ্রুপে রয়েছে। ওকে, এটা জাস্ট পড়ানোর জন্য, কোশ্চেন আনসারের আলাদা পিডিএফ তোমরা কিন্তু যারা পেড গ্রুপে রয়েছে তারা পেয়ে যাবে। ওকে, আর যারা পেড গ্রুপে যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, যদি যুক্ত হতে চাও আমাদের চ্যানেলে দেখবি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেখানে তোমরা মেসেজ করে পেড গ্রুপ সম্পর্কে ডিটেলস জেনে নিতে পারো এবং অ্যাডমিশন নিতে পারো। মাসে মাসে একদমই ন্যূনতম চার্জ রাখা হয়েছে, সেখানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি, এই 4টে বিষয় কিন্তু নোটস, সাজেশন সব কিছু কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে আমরা পাঠাই। ওকে, চলো পরিফেরা দেখবো। পরিফেরার মধ্যে এরা হচ্ছে দেখো দ্বিস্তরীয় প্রাণী, ডিপ্লোব্লাস্টিক মানে দুটো স্তর থাকে এদের প্রাণীদের মধ্যে, কিন্তু কলাতন্ত্র এদের শরীরে কিন্তু থাকে না। এরা বহুকোষী, অবশ্যই বহুকোষী, খালি চোখে দেখা যায়, কিন্তু এদের কলাতন্ত্র কিন্তু থাকে না, কলাতন্ত্র অ্যাবসেন্ট, কলাতন্ত্রবিহীন। আর কস্তরীয় প্রাণী, দ্বিস্তরীয় মানে ডিপ্লোব্লাস্টিক। দুটো যে স্তর থাকে, এদের লেয়ার থাকে, দুটো স্তরের মাঝে, ধরে এটা একটা স্তর, এটা একটা স্তর, দুটো স্তরের মাঝখানে কি থাকে? এক ধরনের তরল জেলির মতো পদার্থ থাকে, সেটা হচ্ছে মেসেনকাইম। তাহলে ডিপ্লোপ্লাস্টিক স্তরের মাঝখানে একটা জেলির মতো তরল পদার্থ থাকে, সেটাকে আমরা বলবো মেসেনকাইম। ওকে, এটা মেসেনকাইম লিখে দিয়েছি আমি, এটা মেসেনকাইম হবে, কেমন? এখানে দন্তন্য হবে একটা, মেসেনকাইম। ওকে, আর সারা দেহে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, সারা দেহেই অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, সেটার নাম হচ্ছে অস্টিয়া। যেহেতু ছিদ্র থাকে বলেই এই পরিফেরাকে অনেক সময় ছিদ্রাল প্রাণী বলা হয়। কি প্রাণী বলা হয়? ছিদ্রাল প্রাণী। ওকে, ছিদ্রাল প্রাণী কিন্তু বলা হয়। ওকে, তাহলে এদের শরীরের মধ্যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, এগুলোকে কি বলে? অস্টিয়া বলে। এবং অসংখ্য ছিদ্র থাকে বলেই পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের কি বলা হয়? ছিদ্রাল প্রাণীও বলা হয়, মনে থাকবে। এছাড়াও অনেক যেমন ছোট ছোট ছিদ্র থাকে, সেরকম একটা এদের মাথার দিকে, মানে দেহের সামনের দিকে, মাথার দিকে একটা বড় ছিদ্র থাকে, সেটা হচ্ছে অস্কিউলাম। বড় একটা ছিদ্র থাকে, সেটা হচ্ছে অস্কিউলাম। দেহে নালিকাতন্ত্র থাকে, কোয়ানোসাইট কোষ থাকে, এক ধরনের বিশেষ কোষ থাকে, সেটা হচ্ছে কোয়ানোসাইট। ওকে, বিশেষ এক ধরনের কোষ থাকে, সেল থাকে, সেটা হচ্ছে কোয়ানোসাইট। ওকে, তাহলে এরকমভাবে তোমরা 3টে বৈশিষ্ট্য লিখবে, এখান থেকে এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। ওকে, বা চাইলে এতটা পর্যন্ত বৈশিষ্ট্য একটা, এখান থেকে এটা একটা বৈশিষ্ট্য, আর এখান থেকে এটা একটা বৈশিষ্ট্য। দুটো উদাহরণ হচ্ছে সাইকন এবং বাথ স্পঞ্জ। নেক্সট নিডারিয়া। নিডারিয়াটাও কিন্তু ডিপ্লোপ্লাস্টিক, মানে এদেরও কিন্তু শরীরে দুটো স্তর থাকে, এবং পরিফেরার মধ্যে যেমন দুটো স্তরের মাঝখানে মেসেনকাইম নামক এক ধরনের তরল পদার্থ ছিল, এখানেও এক ধরনের তরল জেলের মতো পদার্থ থাকবে, সেটার নামটা আলাদা, সেটা হচ্ছে মেসোগ্লিয়া। বোঝা গেল? মেসোগ্লিয়া। এবং এদের দেহে সামনের দিকে একটা কোর্সিকা দিয়ে ঘেরা একটা মাত্র ছিদ্র থাকে, এবং মাঝখানে, দেহের মাঝখানে একটা নলাকার একটা অংশ, গহ্বর থাকে, গর্ত থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর। এটা কি করে? খাদ্য পরিপাকে সাহায্য করে, এবং মানে দেহ গহ্বর এবং খাদ্য গহ্বর কাজ করে, দেহ গহ্বর হিসাবে কাজ করে, সিলোম হিসাবে কাজ করে, প্লাস খাদ্য পরিপাকেও মানে খাদ্য গহ্বর হিসাবে কাজ করে। তাহলে এদের শরীরে মাঝ বরাবর একটা নলাকার ফাঁপা অংশ থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোভ্যাসকুলার গহ্বর। এটা খাদ্য গ্রহণ এবং পরিপাকেও, মানে খাদ্য গ্রহণ এবং পরিপাক, পরিপাক মানে তাই। ওকে, প্লাস দেহ গহ্বরের কিন্তু কাজ করে, তাহলে দেহ গহ্বর এবং খাদ্য গহ্বরের কাজ করে। আর কি? এদের দংশক কোষ নিডোব্লাস্ট থাকে। নিডোব্লাস্ট কি? প্রশ্ন আসে অনেক সময় আমাদের, নিডোব্লাস্ট কি? ওকে, তো লিখবে যে নিডারিয়া পর্বের প্রাণীদের একটোডার্ম এবং কোর্সিকায়, মুখের দিকে সামনে কোর্সিকা থাকে। একটোডার্ম মানে চামড়া দুটো স্তর, বাইরেরটাকে বলা হয় একটো মানে বাইরের, একটোডার্ম, আর ভেতরের স্তরটাকে বলবো এন্ডোডার্ম। তো যাই হোক, একটোডার্ম এবং কোর্সিকা, যেটা মুখের দিকে সামনের দিকে কোর্সিকা থাকে, সেখানে এক ধরনের দংশক কোষ, মানে যেটা দিয়ে ও শিকারগুলোকে কামড়ায়, শিকার ধরে, কেমন? দংশক কোষ থাকে, এগুলোকে বলা হয় নিডোব্লাস্ট কোষ। এর মধ্যে এক ধরনের অঙ্গাণু থাকে, নিডোব্লাস্ট কোষের মধ্যে এক ধরনের অঙ্গ থাকে, সেটাকে কি বলা হয়? নিমাটোসিস্ট। ওকে, নিমাটোসিস্ট বলে। এটা কার মধ্যে থাকে? নিউডোব্লাস্ট কোষের ভেতরে থাকে এক ধরনের অংশ। ওকে, অঙ্গাণু, সেটা হচ্ছে নিমাটোসিস্ট। এদের সাহায্যেই কিন্তু এরা অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় উভয় প্রকার কিন্তু খাদ্য পরিপাক, মানে এর সাহায্যে শিকার ধরে, এরা শিকারগুলোকে নিস্তেজ করে দেয়। ওকে, দংশক কোষ দিয়ে কামড়ে, নিমাটোসিস্ট বিষপূর্ণ থলি থাকে, তার সাহায্যে কিন্তু এটা শিকার ধরে।
বোঝা গেল? তো নিউটনে দেখলাম আমরা ডিপ্লোপ্লাস্টিক দুটোর মানে শরীরের দুটো স্তরের মাঝখানে দ্বিস্তরীয় দুটো স্তরের মাঝখানে এক ধরনের তরল জেলির মতো পদার্থ থাকে, এটা হচ্ছে মেসোগ্লিয়া। ২ নম্বর, এদের শরীরে মুখের দিকে মানে কোর্সিকা থাকে এবং এক্টোডার্ম, তার বাইরে এক ধরনের বিশেষ কোষ থাকে, সেটা হচ্ছে নিডোব্লাস্ট। এর ভেতরে এক ধরনের বিশেষ অঙ্গাণু থাকে, সেটা হচ্ছে নিমাটোসিস। এদের সাহায্যে তারা শিকার ধরে। এবং শরীরের ভিতরে এক ধরনের নলাকার অংশ থাকে, সেটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, যেটা দেখলাম আমরা যে খাদ্য গহ্বর হিসেবেও কাজ করে এবং দেহ গহ্বর হিসেবেও কিন্তু কাজ করে। নেক্সট এক্সাম্পল হচ্ছে হাইড্রা, জেলিফিশ, এগুলো হচ্ছে এক্সাম্পল। ওকে, নেক্সট আমরা দেখবো টিনোফোরা। টিনোফোরার ক্ষেত্রে দেখো ডিপ্লোপ্লাস্টিক, এরাও সামুদ্রিক প্রাণী এবং দ্বি-অরীয়ভাবে প্রতিসম। মাঝামাঝি কাটলে কিন্তু দুটো দিকে একই রকম দেখতে মনে হয়, তাহলে দ্বি-অরীয়ভাবে প্রতিসম। দেহে 8টা চূর্ণির মতো অংশ থাকে, তার জন্য কি বলে কমপ্লেট। ওকে, ইংরেজিতে COMB, কোম্ভ কিন্তু উচ্চারণ হয় না, এম এর উচ্চারণ মানে বির উচ্চারণ হয় না, কেমন কমপ্লেট। সিও মানে এটা বাংলাতে লিখি তখন কয় ওকার ময় বয় লিখি, কিন্তু অ্যাকচুয়ালি কম উচ্চারণ, কমপ্লেট। ওকে, কমপ্লেট থাকে, 8টা চূর্ণের মতো অংশ থাকে, সেটা হচ্ছে কমপ্লেট। ওকে, এটার সাহায্যে কি করে, এর সাহায্যে কিন্তু এরা গমন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যায়। ওকে, তাহলে সমান সমান চিরুনিতে যেমন সমান সমান খাঁজ থাকে, যার সাহায্যে চুলগুলো আমরা আঁচড়াই, তাহলে সমান সমান অনেকগুলো খাঁজ থাকে। এখানে সমান চিরুনির মতো কটা অংশ থাকে, 8টা চিরুনির প্লেটের মতো অংশ থাকে, এদের কমপ্লেট বলে। এর সাহায্যে তারা কি করে না, তো গমন করে, এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর এদের কোর্সিকাতে দুটো কোর্সিকা থাকে মুখের দিকে, মানে এই যদি একটা মানে হার্মিফোরা হয়, হার্মিফোরা এরকম মানে এরকম ভাবে দেখতে, হার্মিফোরাটা 1 মিনিট, হার্মিফোরাটা এরকম ভাবে দেখতে, এবং দেহে ধরো এইদিকে একটা কোর্সিকা থাকে এবং এইদিকে একটা কোর্সিকা থাকে, দুটো আলাদা আলাদা কোর্সিকা থাকে। এই কোর্সিকা এক ধরনের কোষ থাকে, সেটা হচ্ছে ল্যাসোকোষ বা কোলোপ্লাস্ট, যেটা খাদ্য গ্রহণে কিন্তু সাহায্য করে। প্রশ্ন আছে, ল্যাসোকোষ কাদের মধ্যে দেখা যায়, কোন পর্বের প্রাণীর মধ্যে ল্যাসোকোষ দেখা যায়? সরি, সেটা হচ্ছে টিনোফোরা। ওকে, উদাহরণ হবে হার্মিফোরা। হার্মিফোরা একটা এক্সাম্পল, তাছাড়া আর একটা এক্সাম্পল বললে তোমরা লিখবে বেরো। ঠিক আছে, বেরো একটা এক্সাম্পল, হার্মিফোরা একটা, আর একটা হচ্ছে বেরো, এই দুটো এক্সাম্পল মনে রাখবে। নেক্সট গুরুত্বপূর্ণ একটা পর্ব, সেটা হচ্ছে প্লাটি হেলমেন্থিস। আমাদের প্রশ্ন আছে নিডারিয়া, পরিফেরা, প্লাটি হেলমেন্থিস, এগুলো থেকে বেশি প্রশ্ন আছে। ওকে, তোমাদের সাজেশন দেবো আমি। দেখো প্লাটি হেলমেন্থিস নামটা শুনে বুঝতে পারছি, প্ল্যাটি মানে অনেকটা ফ্ল্যাট মনে হচ্ছে, ফ্ল্যাট চ্যাপ্টা, তাই না? তাহলে ফিতের মতো চ্যাপ্টা এবং ট্রিপ্লোপ্লাস্টিক, মানে 3টে স্তর থাকে এদের শরীরে, বাইরে চামড়াতে 3টে স্তর থাকে। বাইরেরটাকে বলবো একদম বাইরের স্তরটা বলবো এক্টোডার্ম, ভেতরের একদম ভেতরটাকে বলবো এন্ডোডার্ম, মাঝেরটা থাকবে মেসোডার্ম। ওকে, তাহলে এই একটা স্তর, এই একটা স্তর, তারপরে এই একটা স্তর থাকবে, আর এই একটা স্তর, 3টে স্তর পরপরই থাকে, গ্যাপ কিন্তু থাকে না, পরপর। ওকে, 3টে স্তর থাকে, বাইরেরটাকে বলবো আমরা এক্টোডার্ম, মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, আর ভেতরটা হচ্ছে এন্ডোডার্ম, 3টে কিন্তু স্তর থাকে। তাহলে এরা হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, ত্রিস্তরীয় প্রাণী, আর দেহটা ফিতের মতো চ্যাপ্টা। এদের যেটা রেচন অঙ্গ, রেচন অঙ্গ মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট, আমাদের শর্ট কোশ্চেন আছে। প্ল্যাটি হেলমেন্থিসদের পর্বের প্রাণীদের রেচন অঙ্গ কি? উত্তর হবে ফ্লেম কোষ বা শিখা কোষ, ফ্লেম সেল বলতে পারো, বা ফ্লেম কোষ বলতে পারো, বা শিখা কোষ। এদের দেহে সিলোম বা দেহ গহ্বর কিন্তু থাকে না, আলাদা করে সিলোম বা দেহ গহ্বর যেটা আমরা দেখছি অন্যান্য ক্ষেত্রেও থাকে, আমরা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর দেখছিলাম নিডারিয়ার মধ্যে, কিন্তু এই প্ল্যাটি হেলমেন্থিসের মধ্যে এরকম দেহ গহ্বর কিন্তু এদের থাকে না। স্নায়ুতন্ত্র থাকে, স্নায়ুতন্ত্রটা দেখতে দেখতে অনেকটা ময়ের মতো। এরা উভয় লিঙ্গ হয়, কেমন উভয় লিঙ্গ মানে মানে পুরুষ এবং স্ত্রী কিন্তু দুটোই কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, পুরুষ স্ত্রী দুটোই কিন্তু এদের দেখতে পাওয়া যায়। ওকে, উভয় লিঙ্গ হলো, এবং বেশিরভাগই হচ্ছে অন্তঃপরজীবী, মানে পোষক দেহের শরীরের ভেতরে বাস করে। উকুন যেমন শরীরের বাইরে বসবাস করে, সেটা হচ্ছে বহিঃপরজীবী। কৃমিগুলো শরীরের ভেতরে বসবাস করে, সেটা হচ্ছে অন্তঃপরজীবী। সেরকম প্ল্যাটি হেলমেন্থিস এটা মিলি ওই কৃমিগুলো, যকৃৎ কৃমি কৃমি বলো বা ফিতা কৃমি, এগুলো হচ্ছে এক্সাম্পল। যকৃৎ কৃমি, ফিতা কৃমি, এগুলো শরীরের ভেতরে পরিপাক নালীতে বসবাস করে, তার জন্য এরা হচ্ছে অন্তঃপরজীবী, পোষক দেহের ভেতরে বসবাস করে। বোঝা গেল? এরপর নিমাটোডা দেখবো আমরা। নিমাটোডা, এদের দেহটা নলাকার, দুই প্রান্ত সরু। 2 নম্বর, দেহে ছদ্মশিলম থাকে, সিউডোসিলম, প্রকৃত দেহ গহ্বর না, প্রকৃত দেহ গহ্বর কিন্তু থাকে না, ওইরকমই দেখতে একটা গহ্বর থাকে, সেটা হচ্ছে ছদ্মশিলম, মানে ওই ছদ্মবেশ যেমন হয়, ছদ্মবেশ ধারণ করা সেরকম, তাহলে সিউডোসিলম থাকে, কিন্তু রক্ত সংবহন তন্ত্র এদের মধ্যে থাকে না। ওকে, তাহলে নিমাটোডার মধ্যে যেগুলো গোল কৃমি, তারপরে গোদ কৃমি, গোদ, কেমন গোদ একটা রোগ, এলিফ্যান্টিয়াসিস বলা হয়, তো গোদ কৃমি বা গোল কৃমি, এগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে এক্সাম্পল, নিমাটোডার এক্সাম্পল। এদের রক্ত সংবহনতন্ত্র থাকে না, এবং এরা হচ্ছে একলিঙ্গ প্রাণী। একলিঙ্গ মানে
একটা প্রাণী হয় পুরুষ হবে বা স্ত্রী হবে, একটা পুরুষ গোলকৃমি হলো, একটা স্ত্রী গোলকৃমি হলো, এরকম হতে পারে। কিন্তু প্ল্যাটিহেলমিনথেস দেখলাম উভয় লিঙ্গ, একটাতেই পুরুষ স্ত্রী দুটোই থাকে। যেমন মানে আমরা মানে সম্পূর্ণ ফুল দেখি, উভয়লিঙ্গ ফুল দেখি, যেখানে পুংকেশর এবং স্ত্রীস্তবক দুটোই থাকে, সেটা হচ্ছে মানে উভয় লিঙ্গ ফুল, তাই না? এক লিঙ্গ মানে হয় পুংস্তবক থাকবে বা স্ত্রীস্তবক থাকবে। পুংস্তবক থাকলে সেটা পুরুষ ফুল, শুধু স্ত্রীস্তবক আছে পুংস্তবক নেই, সেটা হচ্ছে স্ত্রী ফুল। সেরকম উভয় লিঙ্গতে দুটোই থাকবে প্ল্যাটিহেলমিনথেসে, একটাতেই, তাই না? পুরুষ বা স্ত্রী আলাদা আলাদা নেই, একসঙ্গে উভয় লিঙ্গ। কিন্তু নিমাটোডার হয় পুরুষ হবে বা স্ত্রী হবে, এরকম আলাদা আলাদা হতে পারে। এক লিঙ্গ, এক লিঙ্গ মানে আলাদা আলাদা, মানুষের যেমন আলাদা করে পুরুষ আলাদা করে স্ত্রী রয়েছে, ওকে? কিন্তু রক্ত সম্বন্ধ থাকে না, এর এক লিঙ্গ। আর উদাহরণ হচ্ছে গোলকৃমি দেখলাম আর গোদকৃমি দেখলাম। নেক্সট অ্যানিলিডা দেখবো আমরা। অ্যানিলিডা বেশ ইন্টারেস্টিং। এটা কেঁচো জোঁক যদি তোমরা দেখো, দেখবে দেহটা ওই ছোটো ছোটো আংটির মতো অনেকগুলো খণ্ডক নিয়ে তৈরি। প্রশ্ন আছে মেটামিয়ার কি? মেটামার বা মেটামিয়ার। মেটামিয়ার মানে হচ্ছে ওই অ্যানিলিডা পর্বের প্রাণীগুলো অসংখ্য গোল গোল রিংয়ের মতো দেখতে বা আংটির মতো দেখতে খণ্ডক দিয়ে তৈরি। এই খণ্ডকগুলোকে বলা হয় মেটামিয়ার। তাহলে মেটামিয়ার কাদের মধ্যে দেখা যায়? অ্যানিলিডার মধ্যে দেখা যায়। পর্বের ভেতর থেকে কিন্তু শর্ট কোয়েশ্চেন আছে, 5টা জিনিস বলে দিল, এই 5টা জিনিস কার কার মধ্যে দেখতে পাওয়া যায়, নিয়ে 5 নম্বর দিয়ে দিল। তাহলে ভালো করে ভেতর থেকে যেগুলো আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি, বেশিরভাগ এই জায়গা থেকে প্রশ্ন আসে, ম্যাক্সিমামই কমন পাবে। মানে আমার মনে হয় সবই তোমরা কিন্তু কমন পাবে, যেগুলো আমি ইম্পর্টেন্ট পয়েন্ট সবই কিন্তু এই নোটসের মধ্যে কভার করে দিয়েছি, ওকে? তাহলে মেটামিয়ার নিয়ে তৈরি এবং অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, যেহেতু আঙুলের মতো মানে ওই খণ্ডক দিয়ে মানে কি বলে আংটির মতো খণ্ডক দিয়ে তৈরি, তাই জন্য এদের অঙ্গুরিমাল প্রাণী কিন্তু বলা হয়, ওকে? অ্যানিলিডাকে। আর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। এদের রেচনাঙ্গ মনে রাখবে ভালো করে, কারণ নেফ্রিডিয়া রেচনাঙ্গ হয়তো বললো তোমাকে কিরকম ভাবে প্রশ্ন, কেঁচোর রেচনাঙ্গ কি? উত্তর হবে নেফ্রিডিয়া। আর এদের বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়, মানে রক্ত ওই শিরা ধমনের মধ্যে দিয়ে বাহিত হয়, দেহ গহ্বরে কিন্তু ডাইরেক্ট রক্তটা চলে আসে না, যেমন আমাদের বদ্ধ সংবহনতন্ত্র। আরশোলা মুক্ত সংবহনতন্ত্র, ওকে? তাহলে কেঁচো জোঁক এরা একদম ছোট ছোট প্রাণী, কিন্তু এদের শরীরেও কিন্তু বদ্ধ সংবহনতন্ত্র দেখা যায়। প্রকৃত সিলম থাকে, প্রকৃত দেহগহ্বর এদের মধ্যে থাকে। গমন অঙ্গ হচ্ছে সিটা বা প্যারাপোডিয়া, প্যারাপোডিয়া বা সিটার সাহায্যে এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। উদাহরণ হলো কেঁচো জোঁক। নেক্সট আর্থ্রোপোডা, এটা হচ্ছে বৃহত্তম পর্ব আর্থ্রোপোডাটা, কেমন? এবং সন্ধিলুপাঙ্গ, সন্ধিলুপাঙ্গ মানে একসঙ্গে জোড়া জোড়া। আরশোলা যদি দেখবা এদিকে একটা পা এদিকে একটা পা, আবার এদিকে একটা পা এদিকে একটা পা, সামনের দিকে এদিকে একটা পা এদিকে পা, 6টা পা হলো। সুর এদিকে একটা এদিকে একটা, সন্ধিলুপাঙ্গ কিন্তু থাকে। এবং দেহের বাইরে একটা শক্ত জিনিস দিয়ে তৈরি, বহিঃকঙ্কালটা শক্ত হয়। সেটা কি দিয়ে তৈরি হয় না, তো কাইটিন দিয়ে তৈরি হয়। কাইটিন দিয়ে বাইরের শক্ত খোলকটা কিন্তু তৈরি হয়, ওকে? তাহলে আর্থ্রোপোডা এদেরকে মানে সন্ধিপদ প্রাণী বলা হয়, তার কারণ এদের সন্ধিলে উপাঙ্গ থাকে। প্রতিটা খণ্ডকে একজোড়া করে উপাঙ্গ থাকে, এদিকে বাঁ দিকেও থাকে ডান দিকেও থাকে, দুই দিকে উপাঙ্গ থাকে। আমাদের যেমন দুই দিকে দুটো হাত রয়েছে, সেরকম আর্থ্রোপোডার ক্ষেত্রে দুই দিকে এরকম দুটো 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 করে 6টা, তারপর সুঁড়গুলো এরকমভাবে থাকে। তাহলে সন্ধিল উপাঙ্গ দেখা যায়, সন্ধিল পদও দেখতে পাওয়া যায়। পদ মানে পাগুলো দুই দিকে থাকে দুটো এরকমভাবে, ওকে? সবগুলোই পা, যদিও এদিকে 3টে এদিকে 3টে করে থাকে। তাহলে এগুলো সন্ধিলোপাঙ্গ থাকে, তাই জন্য এদের সন্ধিপদী প্রাণী বলে। এদের মুক্ত সংবহনতন্ত্র আমি একটু আগে বললাম, আরশোলা চিংড়ি এগুলোতে রক্ত ডাইরেক্ট দেহ গহ্বরে এসে পৌঁছায়, আলাদা করে রক্তনালী ওই শিরাধমনী থাকে না, ওকে? তাহলে এরা এদের মধ্যে মুক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। আর রেচনাঙ্গ, যার সাহায্যে রেচন বস্তু বাইরে ত্যাগ করে, সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালিকা, ওকে? ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান কণিকা কিন্তু আলাদা, ওকে? ম্যালপিজিয়ান কণিকা ওটা আলাদা জিনিস, নালিকা আলাদা জিনিস, ওকে? ম্যালপিজিয়ান নালিকা মনে রাখবে, ওকে? এরপরে মোলাস্কা পড়বো আমরা, মোলাস্কা, ঠিক আছে? মোলাস্কা, মোলাস্কা যদি আমরা এক্সাম্পল দেখি, মোলাস্কার মধ্যে ওই যে ঝিনুক, শামুক ঝিনুক, শক্ত বাইরে শরীরে শক্ত খোলক থাকে। প্রথমে দেখবো মেন্টাল পর্দা দিয়ে ঘেরা, এদের দেহটা একটা পর্দা দিয়ে ঘেরা থাকে এদের, তাই না? শামুক ঝিনুককে দেখেছো নিশ্চয়। তাহলে শক্ত মানে মেন্টাল পর্দা দিয়ে ঢাকা থাকছে। আর মেন্টাল পর্দা থেকে বাইরের দিকে, শরীরের বাইরে একদম পিঠের দিকে ক্যালসিয়াম জাতীয় জিনিস, ক্যালসিয়াম মানে শক্ত জিনিস, যেমন আমাদের হাড়গুলো তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে, দাঁতগুলো তৈরি হয় ক্যালসিয়াম দিয়ে। তো শক্ত জিনিস দিয়ে তৈরি বাইরে একটা খোলক থাকে, শক্ত খোলক থাকে, ওকে? মেনলি ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 দিয়ে তৈরি হয়, CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি হয়, ওকে? আর মুখে দাঁতের মতো এক ধরনের অংশ থাকে, সেটা হচ্ছে র্যাডুলা, ওকে? র্যাডুলা বলে এক ধরনের কিন্তু অংশ থাকে, দাঁতের মতো সারিবদ্ধ অংশ থাকে দাঁতের মতো। আর রেচনাঙ্গ হলো এদের বৃক্ক, বৃক্ক হচ্ছে বা কিডনি হচ্ছে রেচনাঙ্গ, বা বজনাসের অঙ্গও থাকে অনেক সময়, ওকে? আর শ্বাসঙ্গ কি? শ্বাসঙ্গ হচ্ছে এদের পালমোনারি স্যাক, টিনিডিয়াম, যেটা মেন্টাল পর্দা দিয়ে ঢাকা থাকে, সেটাও কিন্তু শ্বাসঙ্গ হিসাবে কাজ করে, ওকে? তাহলে মেন্টাল পর্দা হতে পারে, টিনিডিয়াম হতে পারে, পালমোনারি স্যাক, সেটাও কিন্তু শ্বাস অঙ্গ হিসাবে মানে শ্বাসকার্য চালাতে সাহায্য করে। আর রেচনাঙ্গ দেখলাম বৃক্ক বা বজনাসের অঙ্গ, এবং এক্সাম্পল হবে শামুক ঝিনুক এগুলো।
মোলাস্কাটা ভালো করে পড়বে। এরপরে একানোডার্মাটা দেখবো আমরা। একানোডার্মাটার ক্ষেত্রে দেখো এরা পুরোপুরি সামুদ্রিক প্রাণী। আর দেহ পরিধিতে সমুদ্রতে থাকা 5টি অ্যাম্বুলাক্রা থাকে। কেমন? এরকমভাবে এই একটা যদি আমরা স্টারফিশ দেখি তাহলে এরকমভাবে দেখতে পাবো। ওকে? এরকমভাবে 5টা কিন্তু আমাদের সমান দূরত্বে থাকা অ্যাম্বুলাক্রা কিন্তু প্রেজেন্ট রয়েছে। 5টা বাহু রয়েছে। ওকে? আর এদের দেহে জল সংবহনতন্ত্র থাকে, জল সংবহনতন্ত্র প্রেজেন্ট থাকে। গমনের জন্য এদের নালীপথ থাকে। ওকে? নালীপথ বা টিউব ফিট বলা হয়, টিউব ফিট। প্রশ্ন আছে তারা মাছের গমনাঙ্গ কি? তোমরা লিখবে নালীপথ বা টিউব ফিট। ওকে? টিউব ফিট। টিউব টিউব ফিট বলা হয়। ওকে? টিউব ফিটের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। নালীপথও বলা হয়। ওকে? নালীপথের ইংরেজি হচ্ছে টিউব ফিট। আর এগুলো হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে এদের পুরোপুরি সামুদ্রিক প্রাণী, এদের দেহ পরিধিতে সমুদ্রতে থাকা 5টি অ্যাম্বুলেক্রা দ্বারা চিহ্নিত। 2 নম্বর হচ্ছে এদের দেহে জল সংবহনতন্ত্র থাকে। 3 নম্বর এদের গমনাঙ্গ হলো নালীপথ বা টিউব ফিট। ওকে? নেক্সট হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা দেখবো আমরা, এটাও আমাদের অকর্ডাটা মানে অকর্ডাটা বা নন কর্ডাটার মধ্যে পড়ছে। দেহে প্রোবোসিস, কলার এবং দেহকাণ্ড 3টে ভাগ। দেহটাকে 3টে ভাগে আমরা ভাগ করছি। এক হচ্ছে সামনের দিকে যেটা অংশ থাকে সেটা হচ্ছে প্রোবোসিস, যেমন মশার ক্ষেত্রে তোমরা পড়েছো সামনের অংশ যেটা নরম এবং কঙ্কাল থাকে না, নরম এবং কঙ্কাল ছাড়া সামনের দিকে যেটা অংশ সেটা হচ্ছে প্রোবোসিস, একদম দেহের সামনে। তারপরে মাঝে যেটা থাকে সেটা হচ্ছে কলার এবং বাকি যেটা পিছন দিক সেটা হচ্ছে দেহকাণ্ড। তাহলে দেহটাকে 3টে ভাগে ভাগ করছে। ওকে? আর ফুলকা ছিদ্র দেহের দুপাশে থাকে, ইউ আকৃতির ফুলকা ছিদ্র থাকে, স্টোমোকর্ড থাকে, স্টোমোকর্ড কেমন? দেহে কিন্তু স্টোমোকর্ড থাকে। আর এদের মুক্ত সংবহনতন্ত্র, মুক্ত রক্ত সংবহনতন্ত্র দেখতে পাওয়া যায়। এরকমভাবে ছোটো ছোটো করে মনে রাখবে। এগুলো থেকে এই জায়গায় হেমিকর্ডাটা থেকে অত ডিটেলস প্রশ্ন কিন্তু আসে না। ওকে? আর এক্সাম্পল হলো এখানে ব্যালানোগ্লসাস হলো, আর স্যাক্লোগ্লসাসও করতে পারো। কেমন? স্যাক্কোগ্লসাস। ওকে? তাহলে আমরা নন কর্ডাটা বা অকর্ডাটা যে 10টা ভাগ ছিল সেগুলো আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা ওই কর্ডাটার যে ভাগগুলো রয়েছে, কর্ডাটার অনেকগুলো ভাগ রয়েছে, মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। যদি আমাদের পেড গ্রুপে যুক্ত হতে চাও, পেড গ্রুপের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এখানে আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যামের ক্ষেত্রে হিস্ট্রি, জিওগ্রাফি এই 4টে বিষয়ে তোমরা নোটস পাবে পেড গ্রুপে, এবং প্রত্যেকটা টার্মের পরীক্ষার আগে, যেমন ফার্স্ট টার্মের পরীক্ষার আগে সাজেশন, আনসার এগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। তাহলে আলাদা করে তোমাদের ওই কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোনগুলো করতে হবে আলাদা করে ভাবতে হবে না। তোমরা একদম পুরো নোটসপত্র, সাজেশন সব কিছুই তোমরা সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে। আর ক্লাসের ক্ষেত্রে আমি ক্লাস দিচ্ছি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের ক্লাসগুলো তোমরা পাচ্ছ। ওকে? বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমাদের যদি কোনো সমস্যা হয় সেখানে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। ওকে? পেড গ্রুপে যুক্ত হতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা পেড গ্রুপের ডিটেলস জেনে নিতে পারো, বা অ্যাডমিশন কীভাবে নিতে হবে সেটা তোমরা সেখানে জানতে পারবে। ওকে? তাহলে এই ছিল ক্লাস। যারা পুরোনো ক্লাসগুলো দেখোনি অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট অপশানে গিয়ে ক্লাস 9-এর লাইফ সায়েন্সের প্লেলিস্ট পাবে, ফিজিক্যাল সায়েন্সের প্লেলিস্ট পাবে, প্রশ্ন প্রস্তুতি সমাধান চলছে সেটারও প্লেলিস্ট পাবে। সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে অবশ্যই দেখে নিও। ক্লাসগুলো দেখবে, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব 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 ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।